এই কংগ্রেসের কথা কেন বললাম, যে আজকে থেকে এবার তো 99টা আসন পেয়েছে, কয়েকদিন আগে লোকসভা নির্বাচন হলো ভারতে, কিন্তু তার মাত্র 10 বছর আগেও যে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার সময়ও সে 50টা আসনও কিন্তু লোকসভায় পায়নি কংগ্রেস, বিরোধী দলের মর্যাদাও পায়নি। এবং এরপরে এখন তো 99টা পেলে, তার আগে 52টা পেয়েছে, তাও বিরোধী দলের আসন মর্যাদা পায়নি। সেজন্য কি এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, নির্বাচন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে? কই, নির্বাচন তো বিচ্ছিন্ন। জনগণকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে নির্বাচনে গিয়ে যে এবারও আসছি, এবারও দেখেন নির্বাচন নিয়ে আওয়ামী লীগ এই ভিন্ন কাজ করেছে, ভোট ছিনতাই করেছে, জোর করে ব্যালট পেপার ছিনতাই করেছে, জোর করে ঘোষণা নিয়েছে। বলবার জায়গা তৈরি হবে। রাজনীতি করতে হলে তো মানুষের কাছে দিতে হবে, মাছকে তো পানির মধ্যেই থাকতে হয়। রাজনৈতিক দলগুলো জনগণের মধ্যেই থাকতে হবে, জনগণের মধ্যে যাবেন না, ভোটের কাছে যাবেন না, শুধু রাজনৈতিক কথা বলবেন না, প্রেস রিলিজ দেবেন আর নয়াপল্টন কিংবা তার ইসের মধ্যে দিয়ে একটু কথাবার্তা বলে দিয়ে টেলিভিশনের সামনে আসবেন, গণমাধ্যমের সামনে আসবেন, এটা দিয়েই এই ঝুঁকি দিয়ে রাজনীতি করা যায় না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী অনুষ্ঠান বয়কট করেছে সরকার বিরোধী দলগুলো, কেন এমন হলো? আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বয়কট করেছে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো, জোটগুলো। এইটা আমি খুব সঠিক কাজ মনে করি না। এটা একটু নাগরিক হিসেবে বলি, আমি গণমাধ্যমের মানুষ হিসেবে বলি না। গণমাধ্যমের মানুষ হলে আমি যে গণমাধ্যমে কাজ করি সেটা তো না, সরকার বিরোধীরাও তো সেই পত্রিকাটা পড়ে বা সরকারের পক্ষের লোকজনও তো পড়ে। আমি সেটা বলছি, একজন নাগরিক হিসেবে বলি, একটি আপনি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের আওয়ামী লীগকে অস্বীকার করতে পারবেন না। তো যে দলটা, যে দলের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, সেই দলটাকে এখন না হয় রাষ্ট্র ক্ষমতায় আছে আপনি স্বৈরাচার বলতে পারেন, কিন্তু মহান যে দেশটাই আপনি রাজনীতি করেন, সেই দেশটা তৈরিতে যে দলটি মুখ্য ভূমিকা পালন করেছে, ওই সময়টার জন্য তাকে ধন্যবাদ জানান, এই সময়টার জন্য তাকে নিন্দা করেন, এই সময়টার জন্য তাকে স্বৈরাচার বলেন, এই সময়টার জন্য আওয়ামী লীগকে আপনি নানা কথা বলতে পারেন। তো যে সময়টায় স্বাধীনতা পূর্ব বাংলায় বা পূর্ব পাকিস্তানে এই দলটি স্বাধীনতা সংগ্রাম, 6 দফা, স্বায়ত্তশাসনের জন্য যে লড়াই সংগ্রাম করেছে, তার জন্য একটা ধন্যবাদ দিয়ে আসেন। ওখানে গিয়েই বলে আসতে পারতেন, বক্তৃতা বা মনোমত দিয়ে অন্য টেলিভিশন তো যেত, যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের অবদানের জন্য যে অবস্থান ছিল, তার জন্য আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে ধন্যবাদ জানাতে আসছি। সাথে সাথে ওই এখন যে কাজগুলো করছে, তার জন্যই যে আওয়ামী লীগ স্বৈরাচারী আচরণ করছে, তার জন্য আমরা সমালোচনা করছি, এ কথাটা বলা যায়। কিন্তু বর্জন মানে অনুষ্ঠানে গেলেন না বর্জন করলেন, নির্বাচনে গেলেন না বর্জন করলেন, বর্জনে কোনো অর্জন নাই। একটি রাজনৈতিক সমাজ থেকে কি আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে পারবেন? এটা তো রাজনৈতিক সমাজ, পারবেন না। বিরোধী দল যদি ক্ষমতায় আসে, তার বাংলাদেশ থেকে কি আওয়ামী লীগ শূন্য করতে পারবে? যে আওয়ামী লীগ শূন্য বাংলাদেশ, তাহলে আওয়ামী লীগকে আপনি ওন করেন না। আর রাষ্ট্র সরকারে যারা আছে সমালোচনা করেন, ওইখানে গিয়ে করেন। আপনি ওখানে যাবেন না, বর্জন করবেন, অর্জনটা কি হলো? কি পাবেন আপনি? বাংলাদেশ আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে অস্বীকার করতে পারবেন না তো। বিএনপি পারবে বাংলাদেশ আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে অদৃশ্য করতে, বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করতে? যেহেতু পারবে না, বঙ্গবন্ধুর নেতৃত্বকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ করতে হয়নি। এবং বঙ্গবন্ধুর এখন যে বীর হিসেবে যে বীরুত্তম পদক পেয়েছে জিয়াউর রহমান সাহেব, বঙ্গবন্ধু সরকারই তো তাকে দিয়েছে। বর্জন করেন, আওয়ামী লীগ সরকারই তো দিয়েছেন, বিএনপি বর্জন করুক, তা তো করে না। সুবিধাটুকু গ্রহণ করবেন, তা সুবিধা গ্রহণ করবার পরে অসুবিধাটুকু বলেন, তা তো বলতে চান না। তাহলে ওইখানে গিয়েই বলা উচিত ছিল, কারণ এই সমাজে সবাইকে মিলেই থাকতে হবে। আওয়ামী লীগকে যদি নির্বাচন হয়, বিএনপি জিতে বা বিরোধী জোট জিতে যদি আর একটা নির্বাচন হয়, আওয়ামী লীগ থেকে তো দেশ থেকে বের করে দিতে পারবেন না। আপনাকে তো আওয়ামী লীগ দেশ থেকে বের করতে হয় না, জেলুমে বিএনপির নেতাদেরকে বা বিরোধী জোটের নেতাদেরকে জেলের মধ্যে নিয়েছে, দেশ থেকে তো বের করে দেয়নি। আপনি তাদের বিএনপির আওয়ামী লীগের যদি 50 লক্ষ কর্মী হয়ে থাকে বা সমর্থক হয়ে থাকে, বিএনপি কি তাদেরকে দেশ থেকে বের করে দিতে পারবে? সুতরাং আওয়ামী লীগের 75 বছরের ইতিহাসে একটি বড় অর্জন মুক্তিযুদ্ধ রয়েছে। তাই সেই মুক্তিযুদ্ধের অর্জনের জন্য তাকে ধন্যবাদ না জানানো, এটা দৈন্যতা। বিএনপির মতো একটি রাজনৈতিক দলের দৈন্যতা হচ্ছে আওয়ামী লীগের 75 বছরের অনুষ্ঠানে না যাওয়া।
বিএনপির সামনে এখনই কি কোনো সম্ভাবনা আছে বলে মনে করেন? নিশ্চয়ই বিএনপি রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি তার সম্ভাবনা রয়েছে। সব সম্ভাবনা শেষ হয়ে যায় না। বিএনপি যদি আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নিয়ে থাকে, বিএনপি যদি ভারতের কংগ্রেসের কাছে শিক্ষা নিয়ে থাকে, তাহলে বিএনপির তো সামনে অনেক অনেক সম্ভাবনা আছে আমি দেখতে পাচ্ছি। কারণ আপনি মনে করেন এই উপমহাদেশের রাজনীতিতে ইন্দিরা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কংগ্রেসের সভানেত্রী ইন্দিরা গান্ধীকে লৌহমানবী বলা হতো। সেও তো নির্বাচনে পরাজিত হয়েছে, সে তার নিজের আসনেও হেরেছে। তার নিজেদের আসন যে রায়বেলি আমেথি উত্তরপ্রদেশে, সেই আসনও তো হেরেছে না। এই শেখ হাসিনা এই বাংলাদেশে আওয়ামী লীগ 79 নির্বাচনে সে 40-এর কাছাকাছি আসন পেয়েছে না, 39টা আসন পেয়েছে না। তাতে কি আওয়ামী লীগ শেষ হয়ে গেছে? কিংবা এরপরে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে 91 নির্বাচনে আওয়ামী লীগ কী করেছে? বিএনপি ক্ষমতায় গেছে। তাহলে আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছিল? যায়নি তো। আপনাকে জনগণের কাছে যাওয়ার জন্য মূল জায়গাটা হচ্ছে নির্বাচন। নির্বাচনে যত কম আসন পান না কেন, এই কংগ্রেসের কথা কেন বললাম যে আজকে থেকে এবার তো 99টা আসন পেয়েছে, কয়েকদিন আগে লোকসভা নির্বাচন হলো ভারতে, কিন্তু তার মাত্র 10 বছর আগেও যে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার সময়ও সে 50টা আসনও কিন্তু লোকসভায় পায়নি কংগ্রেস, বিরোধী দলের মর্যাদাও পায়নি। এবং এরপরে এখন তো 99টা পেলে, তার আগে 52টা পেয়েছে, তাও বিরোধী দলের আসন মর্যাদা পায়নি। সেজন্য কি এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে? নির্বাচন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে? কই, নির্বাচন তো বিচ্ছিন্ন। জনগণকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে নির্বাচনে গিয়ে যে এবারও আসছি, এবারও দেখেন নির্বাচন নিয়ে আওয়ামী লীগ এই ভিন্ন কাজ করেছে, ভোট ছিনতাই করেছে, জোর করে ব্যালট পেপার ছিনতাই করেছে, জোর করে ঘোষণা নিয়েছে। বলবার জায়গা তৈরি হবে। রাজনীতি করতে হলে তো মানুষের কাছে দিতে হবে। মাছকে তো পানির মধ্যেই থাকতে হয়। রাজনৈতিক দলগুলো জনগণের মধ্যেই থাকতে হবে। জনগণের মধ্যে যাবেন না, ভোটের কাছে যাবেন না, শুধু রাজনৈতিক কথা বলবেন না, প্রেস রিলিজ দেবেন আর নয়াপল্টন কিংবা তার ইসের মধ্যে দিয়ে একটু কথাবার্তা বলে দিয়ে টেলিভিশনের সামনে আসবেন, গণমাধ্যমের সামনে আসবেন। এটা দিয়েই এই ঝুঁকি দিয়ে রাজনীতি করা যায় না। তবে হ্যাঁ, আমি আবারও বলি, বিএনপির এবং ভারতের কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নিয়ে বিএনপির অনেক অনেক সম্ভাবনা রয়েছে। কারণ বিএনপি যারা করে তারা এদেশেরই মানুষ, এদেশেরই জনগণ, তাদের সম্ভাবনা রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা সবাই বলে, কিন্তু বাস্তবায়ন হয় না কেন? মুক্তিযুদ্ধের চেতনাটা কি? মুক্তিযুদ্ধের চেতনা হলো সাম্য। মুক্তিযুদ্ধের চেতনা কি? আমার গণতান্ত্রিক অধিকার। মুক্তিযুদ্ধের চেতনা কি? যে আমি বা আমার সন্তান, তা আমার বাবা মা ভাই বোন যারা আছে দেশের মানুষ, তারা শিক্ষার সুযোগটা পাবে, চিকিৎসার সুযোগটা পাবে, বাসস্থানের সুযোগটা পাবে। এটা একটা অসাম্প্রদায়িক দেশ হবে, এটা চেতনা। দেশটা একটা অসাম্প্রদায়িক হবে, দেশটা এইখানের বাঙালির হবে। তোমার আমার ঠিকানা হচ্ছে পদ্মা মেঘনা যমুনা। তোমার আমার ঠিকানা সেখানে হচ্ছে যে যদি বলা হয় মক্কা মদিনা, তা তো না। তোমার আমার ঠিকানা হচ্ছে পদ্মা মেঘনা যমুনা। কারণ এখানে যারা হিন্দু সম্প্রদায় থাকে, তাকে এই স্লোগান যদি দেই তোমার আমার ঠিকানা মক্কার মদিনা, সেটা কি হবে? তা তো হবে না। আমাদেরকে ওই চেতনাটা হচ্ছে যে আমরা এই ভূখণ্ডের মানুষ, এইটা আমার ঠিকানা, এখানেই আমরা থাকবো। রাষ্ট্রটা সকলের, ধর্মটা যার যার একার। আমি ধর্ম করলে, আমি যদি আল্লাহর ইবাদত করি, আমি বেহেশতবাসী হব। আবার আমার সন্তান বা আমার স্ত্রী, আমার বাবা মা, তাকে আলাদা আলাদা ধর্ম করে তাকে বেহেশতবাসী হইতে হবে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে হবে। আমার সান্নিধ্য দিয়ে, যেমন আমার সম্পদ দিয়ে আমার সন্তানের জন্য রেখে যেতে পারি, ধর্ম কিন্তু ওই জায়গায় নাই যে আমি নামাজ রোজা করলাম, আমি আল্লাহর ইবাদত করলাম, আমিও আল্লাহর সৃষ্টিকর্তার উপাসনা করলাম, সেই সৃষ্টিকর্তার উপাসনা দিয়ে বা আল্লাহর খেদমত দিয়ে আমার সন্তান বেহেশতে যাবে না। আমার সন্তান আমার সম্পদ ভোগ করতে পারবে, কিন্তু আমি যে উপাসনা করলাম, আমি যে আল্লাহর সৃষ্টিকর্তার প্রার্থনা করলাম, এটার ভোগ আমি করব। সুতরাং চেতনার কথা যারাই যে বলেন না কেন, চেতনায় কি আছে? চেতনাতে গণতান্ত্রিক অধিকার রয়েছে, চেতন সাম্যের কথা বলা রয়েছে, যে দেশটা আমাদের সকলের হবে। সমাজতন্ত্রের কথা বলা হয়েছে, গণতন্ত্রের কথা বলা হয়েছে, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, বাঙালি জাতীয়তাবাদের কথা বলেছে। আপনি বাংলাদেশের বাজেটে এখন শতকরা 10 পয়সা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বরাদ্দ দেওয়া হয়, তাহলে কি চেতনা হয়? যেখানে বাউল গান, যাত্রা, জারি সারি, সংকীর্তন, সেগুলো অনুপস্থিত, সেগুলোর জন্য কিছু করবেন না। ধর্ম মন্ত্রণালয়ে যে পরিমাণ বাজেট হয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয়কে সেই বাজেট হয়েছে।
শুধু যদি ওই চেতনার কথাই বলেন, আপনি যেমন রাজনৈতিক দলগুলোর কথা বলেন, রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ না হয় এরকম 10 পয়সা বরাদ্দ করেছে বা একটা ওইরকম, বিএনপি কি খুব বেশি ভালো কিছু করেছে যখন ক্ষমতায় ছিল? জাতীয় পার্টি কি খুব ভালো কিছু করেছে যখন ক্ষমতায় ছিল? আমার এইখানে সংস্কৃতির যে বিকাশ যদি না ঘটে, তা সাম্য শুধুমাত্র চেতনা দিয়ে ওইটা দিয়ে হয় না। শুধুমাত্র 71-এ মহান মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ কেন করেছি, এদেশের মানুষ কেন করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কষ্ট কেন করেছে, লক্ষ লক্ষ মা বোন তার ইজ্জত দেওয়ার পরও তারপরও মনে করেছে দেশটা আমার, সেই দেশটায় সে মর্যাদার সহিত থাকবে। সেটাও চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। একবার 3 বেলা ভাত খাবে, চিকিৎসার সুযোগটা পাবে না, চিকিৎসার অধিকার, শিক্ষার সুযোগ পাবে না, শিক্ষাটা অধিকার। কিভাবে অধিকার প্রতিষ্ঠা করেছে? 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে অধিকার প্রতিষ্ঠা করেছে। সমাজে সকলে কাজ করে না, কেউ কেউ কাজ করে। তাহলে মুক্তিযুদ্ধে সবাই, আমার বয়স পারমিট করে না, মুক্তিযুদ্ধে যেতে পারিনি, কিন্তু আমার বয়স পারমিট করেছিল, আমি গণতান্ত্রিক লড়াইতে অংশগ্রহণ করেছি। তাহলে সেই গণতন্ত্রের যদি সমাজ হয়, সে সমাজটা সবাই বুক দখল করবে না? চলতো আমি খেটেছি, বা মুক্তিযুদ্ধ আর করেছে, রক্ত যার গেছে, আমি তো সেই সুবিধাটা ভোগ করেছি। তো মাথায় রাখতে হবে, মুক্তিযুদ্ধের চেতনার কথা যারাই যা বলুক না কেন, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ক্ষুধামুক্ত দেশ। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে কি মানবিক মর্যাদাপূর্ণ মানুষ আমি, আমার অধিকার এখানে সুরক্ষিত হবে। সরকার কারোর জন্য ওই মতিউরের যেমন এই যে সে মতিউর কাণ্ড, ছাগল কাণ্ডের জন্য ওই বেনজিরের জন্য এক আইন আর আমার জন্য আর এক আইন, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। মুক্তিযুদ্ধে সাম্যের জায়গা রাখতে হয়, সম অধিকারের জায়গা রাখতে হয়, সেটা হলো মুক্তিযুদ্ধের চেতনা।